নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রোমহর্ষক। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রোমহর্ষক 1340 সালের কথা। তখন বর্ষাকাল। সেদিন আবার সকাল থেকেই দুর্যোগ। পানপুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চাঁড়ালপাড়ার বাসিন্দে। তখনকার দিনে সর্পাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো। ধনা পণ্ডিতের বেলাতেও সেই রকমই তোড়জোড় হতে লাগলো। বড় বড় কয়েকটা কলা গাছ কেটে তারই মাঞ্জাসে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুইয়ে দেওয়া হলো। তারপর সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তের কানা নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। স্ত্রী এবং 2 ছোট মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার। ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো। এর ঠিক 2 দিন বাদে হঠাৎ দুপুরবেলা হৈ হৈ করে উঠল গ্রামের লোক। কি ব্যাপার? না, ধনা পণ্ডিত ফিরে এসেছে, তবে জীবিত অবস্থা নয়, মৃতই। যারা খবর দিল তাদের মুখে এ কথা শুনে সবাই ছুটল নদীর ধারে। গিয়ে দেখলো সেই কলার মাঞ্জাস আবার ফিরে এসেছে এবং মাঞ্জাসে ধনা পণ্ডিত মৃত ও একই রকম অবস্থায় শুয়ে আছে এককভাবে। সত্যিই চমকপ্রদ ব্যাপার। এই 3 দিনে ধনা পণ্ডিতের চেহারা এতটুকু বিকৃতি ঘটেনি। ধনার বউ তো ধনাকে দেখে আবার আছাড় কাছাড় খেয়ে কান্নাকাটি শুরু করলো। ধনার বউ বলল, ও নিশ্চয়ই মরেনি, সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে। তোমরা ভালো রোজাবদ্দি ডাকো, ঘরে নিয়ে চলো কর্তাকে। কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো আর নিয়ে যাওয়া যায় না। গ্রামের ঘরে শুভ অশুভর বিচার একটা আছে। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালা ঘর আছে। সেই চালা ঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিবারাত্র জেগে পাহারা দেবে ধনাকে। এবং সেই ফাঁকে ভিনগাঁ থেকে কিছু রোজাবদ্দি নিয়ে এসেও দেখাবে। এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের চালা ঘরে নিয়ে এসে রাখলো। ধনার বউ বলল, কর্তাকে অমন করে বেঁধে রাখার দরকার নেই, বাঁধনটা খুলে দাও। তাই করা হলো। ধনার বউ বলল, একটু গরম দুধ খাইয়ে দিতে হলো না? এই ব্যাপারে অবশ্য আপত্তি করলো অনেকেই। বলল, মরা মানুষকে আবার কে কবে দুধ খাওয়ায়? আর দুধ খাইয়ে লাভই বা কি? মৃতের মুখে ঢাললে সেই দুধ আর পেটে যাবে কেন? ধনার বউ বলল, তবু দেখি না, যদি ভেতরে প্রাণ থাকে, যদি খায়। এইসব করতে করতেই সন্ধে গড়িয়ে গেল। একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের জনাচারেক যুবক সেই রাত্রিটা ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো। পাশের গ্রাম থেকে বড় একজন সাপের রোজাও এলো। এসে বলল, না বাপু, এ মরেই গেছে, একে বাঁচানো আমার কর্ম নয়, যাও আবার একে ভাসিয়ে দিয়ে এসো। এরপর একজন কবিরাজ এলেন, বললেন, না, 3 দিন আগেই মরেছে মানুষটা, কিন্তু কেন যে পচন ধরেনি তা তো ভেবে পাচ্ছি না। যাই হোক, সন্ধ্যের পর ধনার বউ 1 বাটি গরম দুধ নিয়ে এলো। সঙ্গে নিয়ে এলো ছোট মেয়ের দুধ খাওয়ার ঝিনুকটা। এছাড়া খাওয়াবেই বা কি করে? ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না। ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুজে দিল। আশ্চর্য ব্যাপার, যেন কোনো এক জাদু মন্ত্র বলে সেই দুধ শুষে নিতে লাগলো ধনা। সেই দুধ শেষ হতেই আবার দুধ এলো, ফের এলো। খবর রটে গেল গ্রামময়। তখন মানুষের পুকুর ভরা মাছ ছিল, মড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, কাজেই দুধের অভাব ছিল না। প্রায় প্রত্যেক বাড়ি থেকেই 2-1 ঘটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য।
গ্রামের লোকেরা ঘরের কাজ ফেলে রেখে সবাই এসে সেই রাত দুপুরে জড়ো হলো শ্মশানে ধনার দুধ খাওয়া দেখতে। সর্বসাকুল্যে হিসেব কষে দেখা গেল প্রায় 30 দুধ খাওয়ানো হয়েছে ধনাকে। অথচ পেটে হাত দিয়ে দেখা গেল যেমনকার পেট তেমনই পড়ে আছে। এ একটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। প্রত্যেককে এক বাক্যে বলল, নিশ্চয়ই কোনো দানতে ভর করেছে ধনাকে, অতএব আর নয়, এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দাও। এই কথা শুনেই ধনার বউ তো কেঁদে কোকিয়ে উঠল। সকলের পা জড়িয়ে ধরে বলল, না গো না, আমার কর্তা ঠিক বেঁচে উঠবে, ওর কিছু হয়নি, দোহাই তোমাদের, ওকে বেঁচে উঠবার একটু সময় দাও। তাছাড়া ও তো কারোর ক্ষতি করেনি, না হয় ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে, হাজার হলেও 3 দিনের খিদে। গ্রামের লোক সকলে না হলেও অনেকেই বলল, তা অবশ্য ঠিক, আর গ্রামের ভেতরে যখন নেই তখন দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এই বলে সবাই ফিরে এলো। রইল শুধু 4 জন। রাত্রি তখন কত তা কে জানে। বর্ষাকাল। আকাশ একসময় মেঘে ঢেকে গেল, শুরু হলো প্রবল বর্ষণ। সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ঘরের ভেতর যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও একসময় নিভে গেল ধূপ করে। ওদিকে গ্রামের ভেতর থেকে তখন প্রচন্ড এক কোলাহল ভেসে আসতে লাগলো। সেই কোলাহল শব্দ শুনে এরা 4 জনে তখন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি হলো কে জানে, যা বর্ষার দাপট, বান এলো, না ঝড়ে কারোর চালা উড়িয়ে নিয়ে গেল। কিন্তু তাই যদি হয় তাহলে বা এত হট্টগোলের কি আছে? আর বাণী যদি আসবে তাহলে তো বানের জল এতক্ষণে এখানে গড়িয়ে আসতো। একজন বলল, মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে। আর একজন বলল, ডাকাত ফাকাত পড়েনি তো? না না, এই ভয়ঙ্কর দুর্যোগে ডাকাতি। তাছাড়া আমাদের এই গ্রাম হচ্ছে গরিব দুঃখীর গ্রাম, এই গ্রামে ডাকাত পড়তে যাবে কেন? তাহলে কি করা যায়? কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই। এ যা দুর্যোগ, এই দুর্যোগে কেউ যে একজন গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসবো তাও তো সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই রকম অবস্থা পাহারাদারি ফেলে রেখে যাওয়াটাও কি ঠিক নয়। এরা যখন এইসব আলোচনা করছে, ওদিকে কোলাহল তখন আরো তীব্র রূপ ধারণ করেছে। অবশেষে ঠিক হলো ওদের ভেতর থেকে 2 জন বসে এখানে পাহারা দেবে এবং 2 জনে গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসের এত গোলমাল। এমন সময় হঠাৎ সশব্দে একটা বাজ পড়ে বিদ্যুৎ চমকালো। আর বিদ্যুৎ চমকাতেই সেই আলোয় যে দৃশ্য ওরা দেখতে পেল তাতে 4 জনেই লাফিয়ে উঠল একসঙ্গে। দেখলো শূন্য মঞ্জাসটাই শুধু পড়ে আছে, সেখানে কিন্তু মৃতদেহের অস্তিত্বও নেই। যেই না দেখা অমনি তো বাবারে মারে করে দৌড় দিল সব একসঙ্গে। কিন্তু এই ঝড়ে ঝড়ে কি আর কাদার রাস্তায় ছোটা যায়? তবু প্রাণপণে ছুটল সব গ্রামের দিকে। তখন শেষ রাত। গ্রামসন্তু লোক তখন লাঠি, সরকি, কাস্তে, কুড়ুল নিয়ে ছুটোছুটি করছে চারিদিকে। কি ব্যাপার? মাঝরাত্রে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাথি মেরে ঘরের দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোট মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেছে। সেই জন্যই এত ছোটাছুটি ও খোঁজ খোঁজ রব। কিন্তু সারা গ্রাম তোলপাড় করেও কোথাও মেয়েটি বা ধনা পণ্ডিতের কোনো হদিশই পাওয়া গেল না। এরা 4 জনও তখন ধনা পণ্ডিতের অন্তর্ধান রহস্যটা বলল সকলকে। শুনে সবাই খুব বকাবকি করলো ওদের। বলল, কোথায় ছিলে তোমরা? ঘুমোচ্ছিলে নাকি? চোখের সামনে থেকে মৃতদেহটা উঠে এলো আর তোমরা কেউ দেখতে পেলে না? যদি তোমাদেরকেই মেরে ফেলতো? আমরা তো ভেবেছিলাম তোমাদের 4 জনকেই শেষ করেই ও এখানে এসেছে, তাই শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতেও কেউ যায়নি। এইভাবে ভোর হলো এবং দুর্যোগও একটু কমলো। সকলে তখন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রম হয়ে শ্মশানের সেই চালা ঘরের দিকেই চলল। গত রাত্রের ব্যাপারে সকলেই খুব আতঙ্কিত, কেননা ধনা পণ্ডিতকে
কোনো রকমে খুঁজে বের করতে না পারলে সমূহ বিপদ। তাই সবাই চালাঘরের কাছে এসে স্তম্ভিত হয়ে গেল। দেখল চালাঘরের ভেতর কলার মাঞ্জসে কর্দমাক্ত ধনা পণ্ডিত আগের মতোই শুয়ে আছে। আগের মতোই সে মৃত, তবে তার সারা দেহে চাপচাপ রক্তের দাগ, গালের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। কি বিভৎস সেই দৃশ্য! ও রক্ত যে কার তা বুঝতে পারল সকলেই, কিন্তু আর তো কোনো উপায় নেই। অনেক দেরি হয়ে গেছে তখন। তবু ধনাকে পাওয়া গেছে এই রক্ষে। গ্রামবাসীরা আর একটু দেরি না করে ধনা পণ্ডিতের দেহটা চিতার আগুনে জেলে পুড়িয়ে ফেলল।